আইন তার নিজস্ব গতিতেই চলে, এ কথা বহু পুরনো। কিন্তু সেই আইনের চাকা যখন কোনো নির্দোষ মানুষের জীবনের ওপর নির্মমভাবে গড়িয়ে যায়, তখন তার দায় নেয় কে? নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সহিংস ঘটনার আড়ালে চাপা পড়ে গিয়েছিল কুড়িগ্রামের নাগেশ্বরীর এক যুবকের দীর্ঘশ্বাস আর বেদনার গল্প। আখতারুজ্জামান ওরফে জামাল উদ্দিন হাবিবি, যাকে শত শত কিলোমিটার দূর থেকে এনে দাঁড় করানো হয়েছিল এক ভয়ঙ্কর নাশকতার মামলার আসামির কাঠগড়ায়। 2021 সালের শুরুর দিকে হঠাৎ একদিন কুড়িগ্রামের নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় আখতারুজ্জামানকে। তুলে নেয়ার আগে এই যুবকের বিরুদ্ধে ছিল না কোনো নির্দিষ্ট মামলা। 28 জুন 2021 সালে আমি হাটাজারি মাদ্রাসায় অধ্যয়নরত ছাত্র ছিলাম। মাদ্রাসা থেকে যখন আমি বাড়িতে আসি, বাড়িতে আসার পর ঠিক আসরের পর আমার পুরা বাড়ি ডিবি, সিআইডি এবং পুলিশের অভিযানে পুরা বাড়ি ঘেরাও করে এবং ঘেরাও করার পর তারা একের পর এক আমাদের বাসার মধ্যে তারা চলে আসে এবং আসার পর আমাকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করে এবং তাদেরকেও আমি জিজ্ঞাসা করি যে আমাকে কোন অপরাধে এই জিনিসগুলো জিজ্ঞাসা করা হচ্ছে। কিন্তু দেখা গেল যে তারা আমার কোনো প্রশ্নের উত্তর দিল না এবং বিভিন্ন প্রকার ধমকি আমাকে দিয়েছিল, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। চোখ বেঁধে তুলে নিয়ে গুম করা হয় আখতারকে। মাদ্রাসার শিক্ষার্থী হওয়ায় অপরাধ ছিল তার। সে সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পিনাকি ভট্টাচার্য সহ অনেকেই সরব হওয়ায় এই যুবককে হত্যা করার ঝুঁকি নেয়নি তৎকালীন স্বৈরাচার সরকার। আমাকে যখন তারা নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে গুম করার পর পরিবার থেকে যখন থানার মধ্যে এসে যোগাযোগ করে, তারা কোনোভাবেই আমি কোথায় আছি তারা কোনোভাবেই বলে না এবং পরিবার থেকে সবাই প্রায় আতঙ্ক হয়ে যায় এবং বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। খোঁজাখুঁজির পরে আমাকে যখন পায় না, বিভিন্ন ভাইয়েরা সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করে, বিশেষ করে পিনাকি ভট্টাচার্য দাদা সহ আর অনেকেই আমাকে নিয়ে লেখালেখি করে। গুম করার পর সেদিন রাতেই হাত পা ওপর নিচে ঝুলিয়ে অমানবিক নির্যাতন করা হয় আখতারুজ্জামানকে। যখন নিয়ে যাওয়ার পরে তারা আমাকে এইভাবে হ্যান্ডকাপ লাগিয়া লটকায়া রাখে এবং রাত দিন এভাবে লটকায়া রাখে এবং মানসিকভাবে অনেক নির্যাতন করে, যে নির্যাতন সহ্য করার মতো না এবং অনেক গালিগালাজ সহ আরো বিভিন্ন প্রকার নির্যাতন করে। পরে রিমান্ডে নিয়েও একই কায়দায় চালানো হয় নির্যাতন। নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আমাকে পাঠানো হয়। এরপর ওই জায়গা থেকে রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ডে আমাকে আরো অমানবিক নির্যাতন করে, যেটার সহ্য করার মতো না। এবং ওই জায়গার মধ্যেও দেখা যায় আমাকে তো মানসিকভাবে অনেক গালিগালাজ করছিল, অনেক বিভিন্ন প্রকার চাপের মধ্যে রাখছিল, হুমকির মধ্যে রাখছিল। এরপর দেখা যায় আমাকে আবারও ওই আগের মতো এইভাবে লটকায় রাখছিল, দিন রাত এইভাবে লটকায় রাখার পর আমাকে অমানবিক নির্যাতন করে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর 2021 সালের 28 নভেম্বর উচ্চ আদালতের নির্দেশে মুক্তি পান আখতারুজ্জামান। কিন্তু এরই মধ্যে হারিয়ে যায় তার জীবনের মূল্যবান 8টি মাস। 4 বছর মামলায় হাজিরা দেওয়ার পর নির্দোষও প্রমাণিত হয়েছেন তিনি। সব মামলায় যখন জামিনে মুক্তি পাই, মুক্তি পাওয়ার পর যখন কারাগার থেকে বাহির হই, জামিন হওয়ার পরও প্রায় 4 বছর 7 মাস পর্যন্ত মামলার হাজিরা দেওয়া লাগে, প্রায় প্রতি মাসে ঢাকায় গিয়ে। এবং আর্থিকভাবে তো জামিন হওয়ার সময় প্রায় লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়েছে এবং হাজিরা দিতেও অনেক টাকা ব্যয় হয়েছে। 4 বছর 7 মাস পরে নির্দোষ প্রমাণ হয়েছে আদালতে। সেই সময়ে আরো অনেক আলেমকেই মিথ্যা মামলায় ফাঁসিয়ে আটকে রাখা হয় কারাগারে। সরকারের যেসব কর্মকর্তা এসব নাটকের সাথে জড়িত, সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আখতারুজ্জামানের। দেখেছিলাম আমি যেমন মিথ্যা মামলায় ছিলাম এবং অসংখ্য ওলামায়ে কিরাম, অসংখ্য ব্যক্তিরা কারাগারে মিথ্যা মামলায় ছিল। তাদের চোখের পানি দেখলে আপনারা বুঝতে পারবেন যে তারা আসলে কিরকম মাজলুম। যারা আমাদের অন্যায়ভাবে মিথ্যা মামলায় জুলুমের শিকার করেছে, আমি চাই রাষ্ট্রের কাছে আমার দাবি সুষ্ঠু তদন্ত করে তাদের আইনের আওতায় আনার জন্য। সেসব দিনের ভয়াবহ স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন আখতারুজ্জামানের মা। সাদা গাড়ি নিয়ে এসে যে কায়দায় তুলে নিয়ে যাওয়া হয় তার আদরের ধনকে, তা আজও ভুলতে পারেননি তিনি। কুড়িগ্রাম থেকে আটকের সময় আখতারুজ্জামানের কাছ থেকে উদ্ধার করা হয় একটি ডায়েরি, মোবাইল ফোন এবং কিছু সাধারণ কাগজপত্র। অথচ সেই ব্যক্তিগত জিনিসপত্রকেই নাশকতার আলামত হিসেবে উপস্থাপন করা হয়। 2 খাটের ফাগত নিচে নেওয়ার পরে বাবাকে জানি কি জিজ্ঞেস করবেন যে আমি ওই জায়গায় চিল্লে দিয়ে পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে আর অস্থির আর হুঁশিয়ে পাইনি, বলে আমার বাবা বানায় ধরে নিয়ে যায়। এত লোক কোথা থেকে আসলো,
ওই অবস্থা চিকড়ি যে হাজির ব্যাট পড়িয়ে অজ্ঞান হচ্ছে আর কবার পেনে বলে আমার বেটা কীভাবে নিয়ে গেলেন আর কবার পেনে। স্বৈরাচারী সরকারের নৃশংস আচরণে সামাজিক এবং পেশাগতভাবে যতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বর্তমান সরকারের কাছে তার ক্ষতিপূরণ দাবি অভাবী এই পরিবারের। আমার ছেলেকে যে দীর্ঘ 6টা মাস মিথ্যে মামলা দিয়ে যে কোর্টে রাখছে, এটা আমি সরকারের আবেদন চাই, বিচার চাই। আমার সরকার সংসার থেকে অনেক ঘাটতি হয়েছে, অসহায় মানুষ, আমার জায়গা নাই, জমিন নাই, অনেক দেনা টানা করিয়ে মানুষের সাথে হাত পাতি কত কী করে আমার ছেলেকে বাড়ি করছি। এটি দ্রুত আমার সরকারের বিশেষ চাই বা সে তদন্তর মালিক দেখবে আমার ছেলের দোষ না দোষ। আখতারকে কুড়িগ্রাম থেকে তুলে নেওয়া হলেও মামলা দেয়া হয় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাশকতার ঘটনায়। স্থানীয়রা প্রশ্ন তোলে, শত শত মাইল দূরে থাকা একজন মানুষ কিভাবে একই সময়ে নারায়ণগঞ্জে নাশকতায় জড়িত থাকতে পারেন? শুধু তাই নয়, সেদিন আখতারকে তুলে নিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে সাদা পোশাকধারীরা প্রতিবেশীদেরও তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। থানাতে ডিবি এগুলি আসছে, র্যাপট্যাপ এগুলি আসছে, গাড়ি ধরি আসিয়া নিয়ে গেছে। চোখ বান্ধি ধরি গেছে, ধরি গেছে যে কোটাই যে আসছে ওই এক আমরা খুঁজিও পাইনি। 3টে সাদা গাড়ি এসছে অজগবি, আমরা তো জানি না। তা ওখানে গাড়ি দেখে গেল, যাওয়ার সাথে আমার লোক বাড়ি থেকে টানি বের করে আনি গাড়ি তুলিয়ে একবারে কথা কওয়ার সুযোগ দিলে না, ধরি গে। সিভিল ড্রেসেই কিছু লোক ছিল, সাদা পোশাক পরিহিত ছিল, সাদা শার্ট আর হচ্ছে কালো প্যান্ট আর কি। তো ভিতরে ঢোকার পর তারা সর্বপ্রথম আমাদেরকে ওইখানে বিভিন্ন ধরনের জবাবদিহিতার মুখে ফেলে, বিভিন্ন ধরনের প্রশ্ন করে। আমরা আবার যখন জিজ্ঞাসা করি যে আপনারা কোথা থেকে আসছেন, আপনারা কারা, তারা কোনো সদুত্তর আমাদেরকে দেয়নি, বরং উল্টা আমাদের ভয়ভীতি দেখাইছিল এবং ধরে নিয়ে যাবে এরকম। পরবর্তীতে আমরা এটাও দেখছি যে তার চোখ বেঁধে নিয়ে যায় তারা। আমরা যখন জিজ্ঞেস করছি আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন, তারা কিন্তু এ ব্যাপারে কোনো উত্তর দিতে রাজি হয়নি। আমরা জানি ছেলেটা অত্যন্ত ভালো ছিল এবং মাদ্রাসা ছাত্র, এবং এই জন্যই আমরা তাকে অনেক চেষ্টা করছি ছাড়ার জন্য। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে জীবনের অন্ধকার অধ্যায় পেছনে ফেলে আখতার বেছে নিয়েছেন নতুন আলোর পথ। প্রতিকূলতাকে জয় করে আজ তিনি হয়ে উঠেছেন অনেকের অনুপ্রেরণা। বর্তমানে কাশফুল কুরআন বালিকা মাদ্রাসার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। পাশাপাশি ইসলামী ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রমে শিক্ষকতা করে শিশুদের মাঝে ছড়িয়ে দিচ্ছেন শিক্ষার আলো। এক সময় যে কণ্ঠ কারাগারের নির্জনতায় নীরবে কেঁদেছিল, আজ সেই কণ্ঠে ধ্বনিত হয় পবিত্র কোরআনের তেলাওয়াত। প্রযুক্তি আর প্রকৃতির সমন্বয়ে অনলাইনে চারাগাছ বিক্রির মতো ব্যতিক্রমী উদ্যোগও নিয়েছেন আখতারুজ্জামান। সংগ্রাম, বেদনা আর ঘুরে দাঁড়ানোর এই গল্প যেন অন্ধকার ভেদ করে উঠে আসা এক নতুন ভোর। অপেক্ষা শুধু অপরাধীদের উপযুক্ত শাস্তি নিশ্চিতের। তথ্যচিত্রে রবিউল ইসলাম, বাংলা এডিশন।